আসসালামু আলাইকুম, আপনার পরিচয়? ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদুল্লাহ, ডাকনাম হৃদয়। তো আমার বয়স 31 বছর। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করছি। আর এমনিতে এর বাইরে আমার রাজনৈতিক পরিচয় নেই বললেই চলে। তবে ছোটোবেলা থেকে আমি চাঁদপুর আলামিন একাডেমিতে পড়ালেখা করছি, আদর্শ একাডেমিতে পড়ালেখা করছি। সেখান থেকে ছাত্র শিবিরের সমর্থক ছিলাম। আসলে অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কি, পুরো বাংলাদেশে যখন ছাত্ররা এগিয়ে আসলো, সেক্ষেত্রে যদিও আমি এখনও ছাত্র নেই, জাস্ট রিসেন্টলি আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বের হয়েছি MBA করে, তারপর আমার ভিতরে ওই জিনিসটা নাড়া দিয়েছিল যে না, আমার হয়তো বা দেশের জন্য কিছু করা উচিত, যেহেতু আমার ভাইয়েরা, আমার বোনেরা এভাবে রাস্তায় নেমে আসছে। তো এরই ক্ষেত্রে 19 জুলাই, তারিখটা ঠিক 19 জুলাই, শুক্রবার। তো সেদিন আমি বাসায় ছিলাম। তো ওই দিন বনশ্রীতে আমাদের এলাকাতে ওই দিন ব্যাপক হারে ছাত্র মারা যায় এবং আহত হয়, সেটা পুলিশের গুলিতেই হোক বা অন্য যে কোনোভাবেই হোক। তো সেটা আমার বাসার উপর থেকে যখন আমি দেখতেছিলাম বিকেলবেলায়, জিনিসটা আমার মনে নাড়া দেয় খুব, যে আমি আসলে কীভাবে কী করতে পারি তাদের জন্য। তো সেক্ষেত্রে একটা পর্যায়ে আমি উপর থেকে নেমে আসলাম আর কি, ঠিক আসরের সময় আমি নেমে আসলাম নামাজের সময়। এছাড়া আমার বাবা, আমার ফ্যামিলি, ওনারা আমাকে ছাড়তে ছিল না আর কি, বাসার নিচে নামতে দিচ্ছিল না। তো সেক্ষেত্রে আমি যেহেতু নিচে দেখতেছিলাম অনেকে পড়ে আছে ছড়ায় ছিটে রক্তাক্ত অবস্থায়, আমি পানি পানি বলতেছে, আমি পানির বোতল নিয়ে নামছিলাম তাদেরকে দেওয়ার জন্য, এবং আমার ওয়াইফকে বলে গেছিলাম যে তুমি আরও কিছু বোতল রেডি করো, পানির বোতল। তো আসলে দুর্ভাগ্য যেটা বলা আর কি, আমি আসলে ওই বোতলটা পর্যন্তই নিতে পারছিলাম, আর আমি উপরে উঠতে পারিনি। আমি গুলিবিদ্ধ হয়ে যাই নিচে, আমার বাসার নিচেই। আমি আসলে যখন গুলিটা খাই, ওই সময়ে আমার বাসা থেকে ঠিক 5-6 গজ সামনে আর কি। তো 4 তলা থেকে আমার ফ্যামিলি সবাই দেখতেছিল, আমার ওয়াইফে কিন্তু দেখতেছিল আমি যে তখন গুলিবিদ্ধ। তো তখন আমি একটু সামনে, মানে গুলিটা খাওয়ার পর 4-5 গজ আমার বাসার গেট পর্যন্ত আসা পর্যন্ত আমি আসলে অজ্ঞান হয়ে যাই, সেন্সলেস হয়ে যাই অতিরিক্ত ব্লিডিংয়ের কারণে। তো তখন আমার মোবাইলটাও চুরি হয়ে যায়, যে কেউ নিয়ে যায় ওখান থেকে যারা ছিল। তো সেক্ষেত্রে আমার ফ্যামিলি নিচে নামার আগেই আমার আসলে ওখানে যারা ছিল স্থানীয় যারা, তারা আমাকে ধরাধরি করে নিয়ে যায় বনশ্রী ফরাজি হাসপাতালে। তো ফরাজি হাসপাতালে আমার একটা প্রাইমারি ট্রিটমেন্ট হয়। সেখান থেকে আসলে তারা শুধু ব্যান্ডেজ করে দেয়, আর কিছুই তারা করে না, কারণ ওখানে প্রচুর খারাপ অবস্থা ছিল ওই দিন। তাদের অকুপাইড ছিল না, কোনো বেডে অকুপাইড ছিল না ইমার্জেন্সিতে, সবখানে লাশ ছিল। এবং আমাকে নিচে ফ্লোরিং অবস্থায় তারা প্রাথমিক ট্রিটমেন্ট দেয়। সেক্ষেত্রে সরকারি হাসপাতালে কি গিয়েছিলেন? জি, ফরাজি হসপিটাল থেকে আমাকে পাঠিয়ে দেওয়া হয় মুগ্ধ হসপিটালে। তখন আমার বাবা আমার সাথে ছিল। তো এট দ্য মিন টাইম আমার সেন্স ছিল না। তো যখন মুগ্ধাতে গিয়েছিলাম তখন আমার সেন্স ফিরে আসে। তো তারা শুধু আমাকে প্রথম প্রশ্ন 2-3 জন করে যে আন্দোলনে কেন গেছিল তুমি, ভাই? তো আমি যেহেতু অসুস্থ ওই সময়, আমি আসলে আমার তো ওই সময় যখন আমি সেন্স ফিরে আসছিল আমার, তো আমাকে তারা একই প্রশ্ন করলো বারবার, ডাক্তার যারা ছিল, যে আন্দোলনে যাইতে বলছে কে। তো তখন আমি আসলে আমার বুঝে গেছি যে আসলে এখানে কী ট্রিটমেন্ট হবে, আমি একটা মনে মনে একটা ধারণা পাইছি আর কি। তো তারপরেও তারা আমাকে একটা স্যালাইন আগে থেকেই চলতেছিল, ওখানে আরেকটা স্যালাইন দিল আমাকে, আর ব্যান্ডেজটা খুলে দেখে আবার ব্যান্ডেজ করে দিল, আর একটা ক্যাথেটারও পরাই দিল আর কি। সেখান থেকে আমাকে পঙ্গুতে পাঠিয়ে দিয়েছে। তো ইন দ্য মিনটাইম আমার 2টা হসপিটালে চলে গেছি, ফরাজি এবং মুগ্ধা থেকে পঙ্গুতে পাঠালো। পঙ্গুতে ওনারা দেখলো, ওখানে আসলে রুগীর এত প্রেশার ছিল ওদিন, যে আমি যেটা দেখলাম যে প্রতি ঘন্টায় মনে হয় 20-30 জন রুগী ঢুকতেছে গুলিবিদ্ধ। তো সেই ক্ষেত্রে আসলে ওখানে ওই দিন স্থান সংকুলন হওয়াই কষ্ট পঙ্গুতে। তো তারপরও আমার এক্সরে করা হয় প্রায় 8:30 নাগাদ। আমি সেখানে গেছিলাম 6:30টার দিকে, 8:30 বেজে গেছে আমার এক্সরে রিপোর্ট পাইতে। তারপরে আমাকে ইমার্জেন্সিতে যখন ওটি রুমে ঢুকানো হলো, তখন প্রায় রাতে 12:30-1টা বাজে। তো আমি ঢুকার পরে দেখলাম যে ইমার্জেন্সি রুমের ভিতরে অবস্থা খুবই খারাপ, ওখানে আমার চেয়ে আরও অনেক গুরুতর রোগী। তো আমাকে এক পর্যায়ে ওখান থেকে আবার বের করে দেওয়া হলো, যে আপনার ইমার্জেন্সি একটু কম, যেহেতু আপনার হাড়ে লাগে নেই। আসলে আমার বুলেটটা হাড় এবং নার্ভে ঠিক মাঝে বরাবর ছিল আর কি, তো আমার নার্ভও ক্ষতিগ্রস্ত হয়নি আল্লাহর রহমতে, হাড়েরও কিছু হয়নি। তো ওনারা আমাকে আবার বের করে দেয়, আবার 2 ঘন্টা পরে আবার নেয়। তো দুর্ভাগ্যবশত ওনারা চেষ্টা করছিল ওই দিন, ডাক্তার পঙ্গুতে যারা ছিল, আমার বুলেটটা বের বুলেটটা বের করতে পারে নাই। ওনাকে আমাকে সময় দেয়, একটা লম্বা সময়, যে 1 সপ্তাহ বা 10 দিন পর আপনি আউটডোরে যোগাযোগ করতে হবে, তখন আপনাকে সিরিয়াল দেওয়া হবে। তাই বললাম আমি কি ইমার্জেন্সি না আসলে ওই দিন। বললো যে না, আপনার থেকে আরো বহুত ইমার্জেন্সি রোগী আছে, তো আপনার সময় দিতে হবে। আচ্ছা, ডক্টর সাদিউল ইসলাম সাহেবের কাছে তারপর আপনি আসলেন, তাই তো? আচ্ছা, আসার কারণটা? তো আমি আসলে পঙ্গু থেকে যেদিন আমাকে রিলিজ করে দেয়, রাতে 3:30 বাজে, ওনারা আমার আবার ইমার্জেন্সিতে নেওয়ার পর ওনারা যখন রিলিজ করে দেয়, আমি বাসায় আসছি প্রায়
সকাল 7:30 যাবত। তো তখন আমরা চিন্তা করলাম যে আমরা তো বসে থাকলে চলবে না, যেহেতু আমি গুলিবিদ্ধ হয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমরা বাসা থেকে তখন বিভিন্ন জায়গায় ফোনে চেষ্টা করতে লাগলাম যে এমন একটা পরিস্থিতি ওই সময় যে কোনো হসপিটাল বা কোনো ডাক্তার তারা অ্যালাউ করতেছে না, এই যারা বুলেট বিদ্ধ বিশেষত। তো বাসা থেকে যোগাযোগ করার এক পর্যায়ে ইনসাফ বারাকা হসপিটালের আলতাফ সাহেব ছিল, ওনার সাথে আসলে আমার ফ্যামিলিগতভাবে একটু ছিল, চিনতো আর কি। ওনাকে বলার পর উনি আসতে বললো, ইনভাইট করলো, ওয়েলকাম জানালো, আসেন আপনারা ইনসাফ বারাকায়। তো আসার পর যেটা হলো যে আসলে আমার সামনে দেখতেছি ইমার্জেন্সি ডক্টর কয়েকজনকে ফোন দিচ্ছে, কয়েকজন ডাক্তারকে। তো আলতাফ ভাই আমাদেরকে আসলে এখানে আনছিল প্রথমত সাদিউল ইসলামের জন্য না, সাদিউল ইসলাম স্যারের জন্য না, অন্য আরো প্রফেসর দুজনের জন্য, কিন্তু ওনারা আমাকে অ্যালাউ করেনি ওই দিন, আমার চোখের সামনে দেখা এগুলো। তো এক পর্যায়ে সাদিউল ইসলাম স্যার, ওনার হয়তো আল্লাহ ওনাকে রহমত প্রদান করুক, উনি অ্যালাউ করছেন যে ঠিক আছে উনি ভর্তি করতে পারো। তো ওদিন রাতেই সাদিউল ইসলাম স্যারের সাথে আমার প্রথম দেখা। দিলেন সাদিউল ইসলাম স্যার মূলত যেহেতু উনি পঙ্গুর ডক্টর, ওনারা আসলে ওনার প্রচুর প্রেশার মোমেন্ট ছিল ওনারও। তো সেই ক্ষেত্রে আমার ওটি উনি ওই দিন রাতে করার জন্য আমার যতটুকু মনে আছে, উনি ওখানে অপারেশন শেষ করে রাতের 1:30 থেকে 2টার দিকে উনি ইনসাফ বারাকায় আসে। রাতের 1:30 একটা পরিস্থিতি যে উনি আমাকে সময় দিচ্ছে বা এত রাতে যে উনি আমার জন্য এতটুকু করছে, আমি সত্যি কথা বলতে সবসময় ওনার জন্য দোয়া করি আল্লাহর কাছে এবং সবসময় দোয়া করবো। আচ্ছা, ওই সময় ওই সংকটময় মুহূর্তে সামগ্রিকভাবে ইনসাফ বারাকা হাসপাতালের ভূমিকাটা কেমন ছিল? আমি প্রথমত একটা কথাই বলবো যে বুলেট বিদ্ধ রোগী শুনলে কোনো হসপিটাল তখন অ্যালাউ করতো না। সেক্ষেত্রে ইনসাফ বারাকা হসপিটালে ওনারা আমাকে প্রথমত না করে নেই, ওনারা দে আর নট নেগেটিভ দ্যাট টাইম। সো দে ইনভাইটেড মি, আই কেম হিয়ার, বাট সাম ডক্টর দে নট অ্যালাউড মি। সো এজ এ হসপিটাল আমি মনে করি ইনসাফ বারাকা হসপিটাল দে ডিড গুড, বাট সাম ডক্টরস আই থিঙ্ক দে শুড ইমপ্রুভ দেয়ার প্রফেশনালিজম। অবশ্যই। যে সেবা আপনি পেয়েছিলেন ওই সময়, সেটা পেয়ে আপনি সন্তুষ্ট কিনা, যে যাদের কাছ থেকে সেবা পাওয়ার সুযোগ হয়েছে? আলহামদুলিল্লাহ আমি সন্তুষ্ট। এখন ইনসাফ বারাকা হসপিটালের উপর আমি সন্তুষ্ট এবং সাদিউল ইসলাম স্যারের উপর আমি সন্তুষ্ট। এখন কি আপনি সুস্থ? আলহামদুলিল্লাহ আমি সুস্থ আছি, একটু সমস্যা আছে যেটা আসলে টাইম বাই ওভারকাম হয়ে যাবে আর কি। আচ্ছা, আর আপনার কোনো পরামর্শ আছে বা শেষ কিছু বলার আছে? আমি শুধু এতটুকুই বলবো, দেখেন আমরা আসলে যে কোনো পরিচয়ের ঊর্ধ্বে আমরা মানুষ, আমাদের আসলে মানবতার ধর্ম ফলো করা উচিত। তো সেই ক্ষেত্রে যারা ডাক্তারি প্রফেশনে আছেন তারা যদি রোগীদেরকে রাজনৈতিকভাবে ট্রিট করেন, আমি মনে করি এটা ঠিক না। এবং রাজনীতি পরিচয়ের আগে দেখা উচিত সে একজন মানুষ এবং আমি একজন ডক্টর। তো আমার প্রফেশনালিজমের জায়গা থেকে আমি তাকে দেখব। তো ডাক্তারদের কোনো রাজনৈতিক পরিচয় থাকা উচিত না, ফার্স্ট আমার লাস্ট একটাই কথা। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।